আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার। তোমাদের দেখো এসএসসি শিওর শট ফিজিক্স ক্লাসের আমরা আজকে চ্যাপ্টার 13টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমার তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি কথা না বলে সামনে আগাই। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, তাহলে আসো এখন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল এই অধ্যায়ে যে জিনিসটা পড়তে হবে ভাইয়া, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা জিনিসটা কি? আচ্ছা, তেজস্ক্রিয়তার জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি লিখি এখানে অস্থিতিশীল বানানটা একটু ভুল হইছে, অস্থিতিশীল, সরি অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো আমি লিখে বুঝাচ্ছি। অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো বিকিরণের মাধ্যমে স্থিতিশীল হওয়ার প্রক্রিয়াকে কি বলে ভাইয়া? তেজস্ক্রিয়তা বলে। ওকে, তো এই তেজস্ক্রিয়তার সাথে আবার রিলেটেড হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, তো ওই তেজস্ক্রিয় রশ্মি জিনিসটা কি ওইটাও একটু লিখে দিই একই সাথে। অস্থিতিশীলতার কারণে নিউক্লিয়াস এর ভেতর থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি নির্গত বিকিরণকে কি বলে? তেজস্ক্রিয় রশ্মি বলে। ঠিক আছে, আচ্ছা এখন জিনিসটা যদি একটু ফিজিক্যালি আমি যদি তোমাদেরকে বোঝাইতে চাই, দেখো এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল ধরো আমার এরকম কিছু একটা আছে, ঠিক আছে, র্যান্ডম কিছু একটা আঁকাচ্ছি আমি, চেয়ার অবস্থাটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা এইটার থেকে আমার জিনিসটা কনভার্ট হয়ে হচ্ছে এরকম, ধরো আচ্ছা ফার্স্ট অফ অল তাহলে এই জিনিসটাকে কি আমরা বলতে পারি? অস্থিতিশীল নিউক্লিয়াস বলতে পারি না? তাহলে অস্থিতিশীল নিউক্লিয়াস। আর এটা কি আমার? এটা হচ্ছে আমার সুস্থিতিশীল নিউক্লিয়াস। এরকম শূন্য লিখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই যে শক্তি, এই শক্তিটা কি? এই শক্তিটা অ্যাকচুয়ালি আমার বিকিরিত রশ্মি। আচ্ছা, এখন আবার কথা আছে, এই বিকিরিত রশ্মিটা আবার 3 প্রকার হইতে পারে। ফার্স্ট অফ অল ফার্স্টটা হইতে পারে হচ্ছে আমার আলফা রশ্মি, সেকেন্ডটা হইতে পারে আমার বিটা রশ্মি, থার্ডটা হইতে পারে আমার কি বলতো গামা রশ্মি। হ্যাঁ, তো আলফা কোনটা? আলফাকে আমরা এইভাবে লিখব,
বিটা কোনটা, বিটাকে আমরা এইভাবে লিখবো, গামা কোনটা, গামাকে আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, ওকে। তো আশা করি বুঝতে পারছো এখানে যে আমার অস্থিতিশীল একটা নিউক্লিয়াস, এটাকে যদি আমি আর একটু ভালো মতো লিখি, এখানে নিয়ে আসি, আর এটা, হ্যাঁ ঠিক আছে। দেখো, অস্থিতিশীল একটা নিউক্লিয়াস থেকে একটা সুস্থিত নিউক্লিয়াস পাইছি, সাথে কিছু শক্তি বিকিরিত হয়েছে। এখন বিকিরিত শক্তিটা অ্যাকচুয়ালি বিকিরিত রশ্মির মাধ্যমে আমার কি হয়, মানে বিকিরিত রশ্মির মাধ্যমে আমার জেনারেট হয়ে থাকে। আর বিকিরিত রশ্মিটা 3 ধরনের হতে পারে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। এইগুলো আশা করি এখন পর্যন্ত জানো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাইলে তেজস্ক্রিয়তা জিনিসটা কি আমরা মোটামুটি একটু বুঝছি। তাহলে আমরা হচ্ছে একটু সামনের দিকে আর কি আগানোর ট্রাই করব। আচ্ছা, এখন আগানোর আগে আমি তোমাদেরকে খালি একটু আইসোটোপের ধারণাটা একটু দিয়ে নিই, ঠিক আছে? এই তেজস্ক্রিয়তার সাথে আমার আইসোটোপের কনসেপ্টের একটা ভালো মিল আছে। এটা লিখি, তেজস্ক্রিয়তা ও আইসোটোপ। আচ্ছা, তো দেখো, তেজস্ক্রিয়তা ও আইসোটোপের ফার্স্ট অফ অল আমার আইসোটোপ জিনিসটাকে এটা একটু আবার বুঝতে হবে। সো আমি যদি এটাকে একটু সংজ্ঞা আকারে তোমাদের জন্য লিখে দিই, যে দেখো, একই সংখ্যক প্রোটন আমার হচ্ছে ভাইয়া শরীরটা একটু খারাপ, বুঝছো, এই জন্য রেগুলারলি একদম ক্লাসটা দিতে পারি নাই, আর এনার্জিও হয়তো একটু লো লাগতেছে। আর আমি বাসার থেকে ক্লাসগুলো নিচ্ছি, তো এই জন্য আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে পড়াচ্ছি, বাট পড়ানোতে কোনো কমতি দিচ্ছি না কিন্তু, ঠিক আছে? ওকে, একই সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন নিউট্রন সংখ্যার, কি বলে, সংখ্যার নিউক্লিয়াসের পরমাণুকে সেই মৌলের আইসোটোপ বলা হয়। ঠিক আছে, ওকে। সো 1 মিনিট, এটা একটু বেশি ছোট হয়ে গেল। আচ্ছা, সরি। আচ্ছা, হ্যাঁ। সো আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কী জিনিসটা আইসোটোপ। লাইক আমি যদি বলি যে কার্বনের 2টা আইসোটোপ, কার্বনের 2টো আইসোটোপ হচ্ছে, ধরো লিখতেছে এরকম যে প্রোটন সংখ্যা তো সবগুলোর সেম, আগে লিখে দিলাম, এটার ধরো 14 দিলাম, এটা ধরো 12 দিলাম, ঠিক আছে? আরেকটা ধরো দিই, কার্বনের প্রোটন সংখ্যা 6 আর একটা 13। তার মানে কি আমার এই 3টা, দেখো এই যে 3টা জিনিস রয়েছে আমার, এই 3টাই কি আমার একজন আরেকজনের আইসোটোপ না, একে অপরের আইসোটোপ না? হ্যাঁ, যেহেতু প্রোটন সংখ্যা সমান, মানে একই মৌল, বাট নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে ভর সংখ্যা আলাদা, এই জন্য একে অপরের আইসোটোপ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন আবার আইসোটোপের ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো আইসোটোপ is very familiar with the concept of
এটা কি বলে? হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, জিনিসটা যদি আমি একটু দেখাইতে চাই, ধর এখানে আমার ইউরেনিয়াম 238 আছে, এটাকে ভেঙে আমার কি হইল, থোরিয়াম হইল, যেটা 234 অ্যাটমিক ম্যাস ইউনিটটা, আর যেটা আমার নির্গত হবে সেটা হচ্ছে আমার একটা হিলিয়াম নিউক্লিয়াস নির্গত হবে। এখন এটা হিলিয়াম নিউক্লিয়াস কেমন আমি দেখাচ্ছি, দেখো হেয়ার helium plus plus helium nucleus। ওকে, কিভাবে জিনিসটা দেখো, আমার এখানে হিলিয়াম সাপোজ টু বি, মানে হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকার কথা, ঠিক আছে? বাট এখানে প্লাস প্লাস দিয়ে বুঝাইছে যে কোনো ইলেকট্রনই নাই। দেখো এখানে প্লাস প্লাস দিয়ে কী বুঝাইছে, যে কোনো ইলেকট্রনই এখানে নাই। হ্যাঁ, কোনো ইলেকট্রনই এখানে নাই, তার মানে যেইটুক আছে সেটা হচ্ছে আমার 2টা প্রোটন আর 2টা নিউট্রন, এইটাই আমার এখানে মানে এক্সিস্ট করতেছে। তার মানে কি এটা আমার একটা হিলিয়াম নিউক্লিয়াস হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো আমরা সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, তাহলে এখানে মনে হয় একটা স্লাইড আমার বেশি লাগছে, তাহলে ওটা ডিলিট করে দেই। আচ্ছা, এবার আসো অর্ধায়ু জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, ওকে, এখন অর্ধায়ু জিনিসটা কি? অর্ধায়ু জিনিসটা আমি যদি একটু সংজ্ঞা আকারে লিখে দিই তোমাদের, যে পরিমাণ সময়ের ভেতর আর এই চ্যাপ্টারটা আর লাস্টের চ্যাপ্টারটার থেকে অ্যাকচুয়ালি সিকিউ আসার চান্স কম, বুঝছো? তাও আমরা ফুল প্রিপারেশনের জন্য এটা পড়তেছি। যে সময়ের ভেতর তোর উপস্থিত নিউক্লিয়াসের অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসের বিকিরণ ঘটে তাকে অর্ধায়ু বলে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে আমি দেখাচ্ছি জিনিসটা হচ্ছে, ধরো আমাদের এখানে ধরো এরকম একটা কিছু আছে, ঠিক আছে? ওকে, এখন এইটা একটু তেজস্ক্রিয় টাইপের কিছু, আলহামদুলিল্লাহ। সরি ভাই, তা দেখো এখানে আমার এরকম কিছু একটা আছে যেটা আমার তেজস্ক্রিয় বিকিরণ দিচ্ছে। তেজস্ক্রিয় বিকিরণ দেওয়া মানে ও ডিকে হচ্ছে, ডিকে মানে ক্ষয় হওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমার বিকিরণ ঘটতেছে বা ক্ষয় হচ্ছে, দেখি ক্ষয়। আচ্ছা, এটার থেকে আমার যে জিনিসটা ক্রিয়েট হইলো সেটা ধরো এরকম কিছু একটা, এটাও একটু তেজস্ক্রিয় কিছু একটাই মানে প্রদর্শন করতেছে। ওকে, আচ্ছা, তো এখন আমার যে জিনিসটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে, ধরো
এই যে আমার ডিকে হইছে, এই যে টাইমটা লাগছে, দেখো এই যে টাইমটা লাগছে, এই টাইমটাই কি আমার অ্যাকচুয়ালি দ্য necessary time is called half life of the molecule. অর্থাৎ এইখানে আমার যদি m গ্রাম আগে থেকে থাকতো, তাহলে এখানে আমার এখন অ্যাকচুয়ালি আছে m/2 গ্রাম, অ্যান্ড m/2 গ্রাম হইতেই আমার অ্যাকচুয়ালি মানে যতটুকু টাইম লাগছে আমার ওইটুকুকেই আমরা কি বলতেছি, হাফ লাইফ। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, তাইলে আমরা অর্ধায়ু জিনিসটা মোটামুটি আই গেস বুঝতে পারছি, অ্যান্ড অর্ধায়ু রিলেটেড কিছু প্রবলেম আমাদের করতে হবে সামনে। আচ্ছা, তার আগে আমি একবার রিভিউ বলে নিই একটা জিনিস, সেটা হচ্ছে দেখো m গ্রাম থেকে m/2 গ্রামে যাইতে আমাদের যে প্রয়োজনীয় সময়, এইটাকেই আমরা অর্ধায়ু বলতেছি। ঠিক আছে, আচ্ছা, কোনো একটা ম্যাটেরিয়ালের অর্ধায়ু অসীম, এই জিনিসটাও বুঝতে হবে। এখন কোনো একটা ম্যাটেরিয়ালের অর্ধায়ু অসীম বলতে যে জিনিসটা বোঝায়, ধরো m থেকে m/2-তে গেছো, তারপরে m/4-এ যাবা, তারপরে এর 8 ভাগ মানে ভরে যাচ্ছ, তারপরে এর 16 ভাগ, তারপরে এর 32 ভাগ, এরপরে এর 64 ভাগ, এরকম তো তুমি খালি ভাইয়া যাইতেই আসো, বাট আলটিমেটলি ভগ্নাংশে তো কখনো তোমার এমন এত বড় সংখ্যা আসার পরেও মানে একদম জিরো তো হয়ে যাচ্ছে না। এই জন্য আমরা কি বলি, কোনো একটা ম্যাটেরিয়ালের অর্ধায়ু ইনফিনিটি বা অসীম বলি। আচ্ছা, তাহলে আমরা এটা একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, কি বলছে দেখো তো, কোনো একটি তেজস্ক্রিয় পদার্থ 100 গ্রাম থেকে 25 গ্রাম হতে 6 দিন লাগে, অর্ধায়ু কত? আচ্ছা, এইগুলি ম্যাথ আসলে বাচ্চাদের ম্যাথ। এরকম ডায়াগ্রাম আঁকাবা। 100 গ্রাম থেকে ফার্স্ট অফ অল অর্ধায়ু যদি হইতে হয়, তাহলে আমার চাইতে হবে 50 গ্রামে, দেন আমার চাইতে হবে 25 গ্রামে। ঠিক আছে, আচ্ছা, এখন মজার কাহিনী যেটা করছে সেটা হচ্ছে এইটার থেকে এইটাই যাইতে, এটার থেকে এইটাই যাইতে ভাইয়া আমার টাইমটা লাগতেছে 6 দিন। ঠিক আছে, ওকে, তার মানে আমার অ্যাকচুয়ালিতে এইটার থেকে এইটাই যাইতে কতদিন লাগবে? 3 days লাগা উচিত। ঠিক আছে, 3 days লাগা উচিত, কারণ ওইটার থেকে ওইটাই যদি যাইতে আমার 6 দিন লাগে, তাহলে এইটার থেকে এইটাই যাইতে আমার কি 3 দিন লাগবে না? সুতরাং এইভাবেও ম্যাথগুলো করে ফেলা যায়। কিন্তু তোমরা এরকম ডায়াগ্রাম আঁকাই ম্যাথগুলো করো, আদারওয়াইজ এইভাবে করতে হবে যে তোমার 100 এর 1/4 হচ্ছে তোমার 25, তাহলে কি বলে এটাকে, মানে 1/4 25, তার মানে তোমার 2টা অর্ধায়ু পাস করা লাগছে। এখন 2টা অর্ধায়ু সমান হচ্ছে আমার 6 দিন, তাহলে একটা অর্ধায়ু সমান আমার 3 দিন, এইভাবে করা লাগতো। এইভাবে করলেও হবে, এটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড ডায়াগ্রামিক অ্যাপ্রোচ, এটাও ভুল না। ওকে, এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি আমার ডায়াগ্রাম দিয়ে করতেই ভালো লাগে কেন জানি, অ্যান্ড ডায়াগ্রাম দিয়ে করলে কিন্তু কেউ কাটবে না, মাইন্ড ইট, কেউ কাটবে না এই জিনিসটা। আচ্ছা, তোমরা 1 মিনিট এই কোশ্চেনটা একটু পড়ো। ঠিক আছে, 1 মিনিট এই কোশ্চেনটা একটু পড়ো, 1 সেকেন্ড। আচ্ছা, এই কোশ্চেনটাতে কি বলছে দেখো,
দেখো কোশ্চেনটাতে কি বলছে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ভাইয়া। ওকে, কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 দিন 500 গ্রামে ওই পদার্থ দিয়ে রেখে দিলে, আচ্ছা কোনো অর্ধায়ু 20 দিন দেওয়া আছে, 500 গ্রাম ওই পদার্থ দিয়ে রেখে 80 দিন পর কতটুকু পদার্থ ক্ষয় হবে? এটা তো ইজি ম্যাথ। দেখো কাইন্ড যেটা হবে আমার সেটা হচ্ছে 500 গ্রাম দিছ, আচ্ছা অর্ধায়ু 20 দিন, তাই না? 500 গ্রাম থেকে 20 ডেজ গেলে থাকবে হচ্ছে 250 গ্রাম। আচ্ছা আরও 20 ডেজ গেলে, সরি থাকবে হচ্ছে 125 গ্রাম। আচ্ছা এরপরে ধরো আরও 20 ডেজ গেলাম আমি, তাহলে থাকবে কত? ধরো থাকবে হচ্ছে তখন আমার 70, এটা 125-এর অর্ধেক কত? 125-এর অর্ধেক কত? এক সেকেন্ড ক্যালকুলেটারে দেখি। 125 ভাগ 2, 62.5। আচ্ছা আরও 20 দিন যাইতে হবে, কেবল 60 দিন হয়েছে, ঠিক আছে। ওকে তাহলে এখানে 20 ডেজ গেলে এখানে আমার থাকতেছে 31.25 গ্রাম। আচ্ছা তাইলে আমার এই দেখো এইগুলি মিলাইলে আমার 80 গ্রাম হয়, সরি 80 দিন হয়ে যাচ্ছে। 20 দিন 20 দিন 20 দিন, তাহলে টোটালি ক্ষয় হচ্ছে কতটুক? ক্ষয় হবে হচ্ছে আমার 500 মাইনাস 31.25 গ্রাম। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে 468.75 গ্রাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলো এমসিকিউতে চলে আসি। অর্থায়ু জিনিসটা বোঝা শেষ, এখন আমরা এমসিকিউ বুঝবো। দেখো কি বলছে, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়? এগুলো মুখস্থ করতে হবে ভাই। এটা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বলের কারণে, বুঝছো? এইটা কিন্তু ইম্পর্টেন্ট বোর্ড এমসিকিউ, এই জন্য আমি যেটা রাখছি, এটা 24 সালেও আসছে। ওকে, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর বিটা কম্পারেটিভলি আলফার থেকে একটু শক্তিশালী, সো খুব একটা মানে স্ট্রেংথও লাগে না, সেই জন্য দুর্বল নিউক্লিয় বল দিয়েই হয়ে যায়, বুঝছো? আচ্ছা এরপরে কি বলছে, নিচের কোনটির উপস্থিতিতে পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়? এটা কেমিস্ট্রিতেও পড়ছো হয়তো, সেটা হচ্ছে কার্বন 14-এর মাধ্যমে। পরিবেশে কার্বনের আধিক্যতা অনেক বেশি, অ্যান্ড কার্বন 14 আইসোটোপের মাধ্যমে আমরা মানে বয়সগুলো নির্ধারণ করে থাকি। নিচের কোনটি চার্জহীন ভরহীন কণা? আলফা, বিটা, গামা, পজিট্রন, কোনটা মনে হয়? অবভিয়াসলি এখানে আমার গামা, ঠিক আছে, এটার কোনো ওয়েট নেই, কোনো ওয়েট নাই। তারপর হচ্ছে নো চার্জ, চার্জও নেই। ওকে তাইলে এবার আসো আমাদের হচ্ছে আলফা কণাটাকে কি বলছে? একটি হিলিয়াম নিউক্লিয়াস 6 সেন্টিমিটার বাতাস ভেদ করতে পারে না, জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিভেদ মানে প্রতিপ্রভা সৃষ্টি হয়। আচ্ছা এটা তো একটা হিলিয়াম নিউক্লিয়াস, এটা তো আমি আগেই বলছি 6 সেন্টিমিটার বাতাস ভেদ করতে পারে না, এটা কি ট্রু? হ্যাঁ এইটাও হচ্ছে আমার ট্রু, ঠিক আছে। অ্যান্ড তোমার কি বলে, জিঙ্ক সালফাইডের প্রতিপ্রভা সৃষ্টি করে, এটাও ট্রু, আমরা রিডিং দিয়ে জানতে পারছি, বইয়ে কিন্তু এগুলো আছে দেয়া। ওকে আসো এখন এসি আর ডিসি প্রবাহর একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা আমরা একটু দেখে সামনের দিকে আগাবো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা যে গ্রাফটা আগাচ্ছি সেটা হচ্ছে ধরো এরকম গ্রাফ, এদিকে প্লাস, এদিকে ধরো মাইনাস দিছি, এদিকে হচ্ছে আমাদের এটা তড়িৎ প্রবাহের ইয়া, আর এদিকে আমাদের টাইম, ঠিক আছে। ওকে এখন তোমার যে কাজটা হইছে সেটা হচ্ছে
এই ডিসি প্রবাহ এটাতে আমরা এরকম একটা লিনিয়ার রেখা পাচ্ছি, তার মানে এটা আমার ডিসি প্রবাহ। এই গ্রাফটা যেটা আছে সেটা হচ্ছে আমার ডিসি প্রবাহ। আচ্ছা, সেম একইভাবে আমি যদি এইদিকে আসি, এইদিকে আমি এরকমই একটা গ্রাফ আঁকাচ্ছি, ধরো এক সেকেন্ড, একটু কমায় নিই। আচ্ছা, ওকে, কোন কালারটা সুন্দর? এটাই মনে হয় বেশি সুন্দর। আচ্ছা, সমস্যা নেই। তো আসো, এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এইদিকে আমার ধরো প্লাস, এইদিকে ধরো আমার মাইনাস, এটাও আমার তড়িৎ প্রবাহই বর্ণনা করতেছে এরকম, আর এদিকে আমার টাইম। ঠিক আছে, ওকে। এখন আলটিমেটলি যে জিনিসটা আমার হয়েছে সেটা হচ্ছে ডিসি কারেন্টের মতো, সরি, ডিসি কারেন্টের মতো এটা সমান হচ্ছে না কেন ভাই, বিরক্ত লাগে। আচ্ছা দেখো, এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার ডিসি কারেন্টে তুমি টাইম যতই আগাচ্ছে একটা নির্দিষ্ট প্রবাহ রয়েছে। ডিসি কারেন্ট মানে কি? ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ এর কোনো চেঞ্জ নাই, প্রবাহের দিকেরও চেঞ্জ নাই, মানেরও এরকম চেঞ্জ নেই। আর এইটার ক্ষেত্রে দেখো, তোমার প্রবাহের দিকেরও একটু পরপর চেঞ্জ হচ্ছে, মানেরও একটু পরপর চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট বলে। ঠিক আছে, ওকে। তাইলে এখানে আমি যদি একটু বৈশিষ্ট্যটা লিখে দিই, সেটা হচ্ছে এরকম, ধরো লিখি একটু, প্রবাহ দিক ও মান অপরিবর্তিত। আচ্ছা, আর এদিকে প্রবাহ দিক ও মান পরিবর্তনশীল। ঠিক আছে, আচ্ছা। ডিসি কারেন্ট আমার সিম্পল সার্কিটে বেশি ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে আমার কমপ্লেক্স সার্কিট বা আর ডেইলি সার্কিট, ডেইলি লাইফ সার্কিট যেগুলোকে বলে। বাসাবাড়ির কারেন্টগুলো কি বলো তো? বাসাবাড়ির কারেন্টগুলো হচ্ছে আমার তোমার এসি সার্কিটই হয় অ্যাকচুয়ালিতে, 220 ভোল্টে আসে। আচ্ছা, এরপরে আসো আমরা সেমিকন্ডাক্টর নিয়ে একটু কথা বলি। দেখো, সেমিকন্ডাক্টরের পরে কি আমাদের কোনো টপিক আছে আর? ও আছে, আচ্ছা, ওয়েট। দেখো, সেমিকন্ডাক্টর জিনিসটা কি, ফার্স্ট অফ অল এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, কন্ডাক্টর কারা এটা আগে দেখো তো। আমি কিন্তু মানে স্থির তড়িৎ, চলতড়িৎ, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এগুলো নিয়ে অনেক কথা বলছিলাম। আচ্ছা, কন্ডাক্টর কারা? কন্ডাক্টর হচ্ছে আমার
তারাই flows current easily. ঠিক আছে, আচ্ছা, in any situation. এরপরে আমার ইনসুলেটর কারা বা নন কন্ডাক্টর যেটাকে বলে। কন্ডাক্টর মানে পরিবাহী আর ইনসুলেটর মানে অপরিবাহী, ঠিক আছে। আচ্ছা, ইনসুলেটর কারা ভাইয়া? ইনসুলেটর হচ্ছে doesn't flow current in any situation. ওকে, এখন সেমি কন্ডাক্টর কারা? অলরেডি বুঝে যাওয়ার কথা, সেমি কন্ডাক্টর তার মানে নামের মধ্যে কি জানি একটা সেমি সেমি ভাব আছে, মানে অর্ধেক টাইপের ভাব আছে, তাই না? ওকে, তাইলে flows current in conditional situation, ঠিক আছে, মানে বিভিন্ন কন্ডিশনে মানে তোমার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো যায়। তো কন্ডিশনগুলো কী কী ওগুলো একটু দেখি। কন্ডিশনগুলোর একটা হচ্ছে আমার হাই টেম্পারেচার থাকতে হবে, আর কন্ডাক্টর কিন্তু হাই টেম্পারেচার থাকলে আরও বাধা প্রাপ্ত হয়। কেন হয়? ফ্রি ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হয়, হাবিজাবি, এগুলা চলতরিতের পড়া। আচ্ছা, হাই টেম্পারেচার থাকতে হবে। তারপর হচ্ছে ডিসেন্ট অ্যামাউন্ট অফ ডোপিং। ডোপিং মানে কি? ডোপিং মানে হচ্ছে, আমি দেখাচ্ছি কি, ডোপিং মানে হচ্ছে আমার ভেজাল মেশানো কারেন্ট ফ্লো করানোর উদ্দেশ্যে। এই জিনিসটা সম্পর্কে আমরা একটু পরেই পড়ব। আচ্ছা, ডিসেন্ট অ্যামাউন্ট অফ ডোপিং এর পরে কী করতে হবে আমাদের? এরপরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, সামহাউ ইলেকট্রন ফ্লোটা কন্টিনিউ রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি আমার ডোপিংয়ের আন্ডারেই চলে যায়। তারপরেও হচ্ছে আলাদা করে একটু লিখে দিলাম যাতে মনে থাকে যে সেমিকন্ডাক্টরে ইলেকট্রনটা তো ফ্লো হইতে হবে আলটিমেটলি, আদারওয়াইজ তো পসিবল না ইলেকট্রনটা ফ্লো করানো, তাই না? ওকে, তাহলে আসো এখন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, অর্থপরিবাহী পদার্থকেই মূলত সেমিকন্ডাক্টর বলে, এই জিনিসটা তো বুঝছি। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখো, আমরা যদি একটু লিখি, পরমাণু সবসময় কি চেষ্টা করে? অ্যাটম অলওয়েজ ট্রাই টু ফিল দেয়ার অক্টেট, তাই না? মানে তাদের অষ্টকটা পূরণ রাখতে চায়। কেন এটা কেন? কারণটা তো জানা উচিত অ্যাটলিস্ট। এক সেকেন্ড, অ্যাটম অলওয়েজ ট্রাই টু, কি বলতো, ফিল দেয়ার অক্টেট, কারণ তারা সুইচিডও থাকতে চায়। সুস্থিত থাকতে চায়, এই তো। ওকে, অ্যান্ড তোমার সিলিকনকে বেশি ইউজ করা হয় কি হিসাবে বলো তো? সেমিকন্ডাক্টর হিসাবে। সিলিকন ইজ দ্য মোস্ট ইউজড
element as semiconductor. ওকে, তো সিলিকন যেহেতু আমার মোস্ট ইউজড এলিমেন্ট সেমিকন্ডাক্টর হিসাবে, ওকে, তো এখন অন্যান্যগুলোও একটু জানি। আদার্স আর কি বলো তো? আদার্স আর জার্মেনিয়াম, আর্সেনিক, এই তো এগুলোই, আর তেমন কিছু নাই। এক সেকেন্ড। আচ্ছা, তো এখন দেখো আমাদের সিলিকনের শেষ কক্ষপথে কয়টা, মানে 4টে ইলেকট্রন থাকে না? সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা করি। One s2, 2s2, 2p6, 3s2, 3p2, যেহেতু 14, তাই না? আউটার, এটাকে আমরা লিখে ওকে। আউটার শেল, আউটার শেলে কয়টা? 4টে ইলেকট্রন, 4 ইলেকট্রন। ওকে, এখন দেখো 4টে ইলেকট্রন যেহেতু আমার আউটার শেলে আছে, তাইলে এইগুলাকে যদি আমরা করাইতে চাই, এটাকে বলে হচ্ছে আমার ক্রিস্টালের মতো করে আঁকাইতে চাই, তাহলে জিনিসটা কীরকম হবে? জিনিসটা হবে হচ্ছে এরকম। তোর সিলিকন, আচ্ছা এখানে দাও সিলিকন, এখানে দাও সিলিকন, এরকম করে তুমি ধরো কপি করে নাও। আমি তো ভাই কপি করতে পারবো, তুমি তো পারবা না। এরকম আরও আছে, এগুলো কপি করা লাগে না আসলে, দ্রুত আরও লিখে ফেলা যায়। সিলিকন, এই দেখো সিলিকন, ঠিক আছে। আচ্ছা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখি। ওকে, তো এইবার যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে 4টা করে ইলেকট্রন থাকে আমার, তাই না? ধরো এরকম করে আমি দিছি কোনো র্যান্ডম আর কি। সবচেয়ে বেটার হইতো এইভাবে দিলে, 4টা আলাদা না দিয়ে, মানে এরকম একসাথে না দিয়ে আলাদা আলাদা দেয়, ইলেকট্রনগুলোর কালারই আলাদা করে দিব। তারাও যদিও এরকম আনপেয়ার্ড অবস্থায় এরকম থাকে না, বাট বোঝানোর সুবিধার্থে আর কি। অনেকেই হয়তো কমেন্ট করবা যে আনপেয়ার্ড অবস্থায় আছে কেন ভাইয়া, আনপেয়ার্ড অবস্থায় তো এভাবে থাকে না। থাকে না, বাট তোমাদের লেভেলে এইভাবে দেখাইলেও কোনো সমস্যা আসলে নাই, বুঝছো? কারণ তোমরা ছোট মানুষ, তোমরা যা করবা সবই মেনে নেওয়া হবে। ওকে, এইবার আসো, এইটা কি অ্যাকচুয়ালি আমার ভালো পরিবাহী? এটা কি আমার অ্যাকচুয়ালি ভালো পরিবাহী? তেমন অবভিয়াসলি না। আচ্ছা, কেন না? কারণ দেখো এখানে আমার 4টা করে ইলেকট্রন ফিল রয়েছে, কোনো ফ্রি ইলেকট্রনের মানে কাহিনী এর মধ্যে নাই, তাই না? কোনো কাহিনী এর মধ্যে নাই। এখন এইটারে কিছু একটা করতে হলে কি করা উচিত? এটারে কিছু একটা করতে হলে কি করা উচিত? দেখো আমি করাই, সেটা হচ্ছে এটারে করো একটা কপি, এটারে নাও এখানে পেস্ট, ঠিক আছে? ওকে, তো আলটিমেটলি তুমি এখানে যে কাজটা করতেছো সেটা একটু ডিক্লেয়ার দিয়ে নাও। এখানে তুমি ডোপিং করতেছো ফার্স্ট অফ অল, ঠিক আছে? আচ্ছা, তা এই জায়গাটারে একটু ভ্যানিশ করো ফার্স্টে করে। এখানে যে জিনিসটা, যেই মালটাকে বসাবা সেই মালটার নাম হচ্ছে তোমার ফসফরাস,
ঠিক আছে, সবাই তো এখন মজা পাইছো খুব। ওকে, তো ফসফরাসের যে কাহিনিটা হবে সেটা হচ্ছে ওর 5টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন ও তো এই ক্লাসে ফিট হচ্ছে না, কারণ ওর কাছে 5টা ইলেকট্রন রয়েছে। সিলিকন দিয়ে আমি যদি 4 বুঝাই, 4 ইলেকট্রন আউটার শেলে, এখানে আমার ফসফরাসের জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5টা ইলেকট্রন বুঝাইতে হবে। আচ্ছা, এখন আমি খুবই ইম্পর্টেন্ট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। দেখো, ফসফরাস হচ্ছে আমার একটা ডোপিং করা হয়েছে, এখানে নামটাও লিখে দেই, ডোপিং উইথ ফসফরাস। ওকে, আচ্ছা, তো এখন ডোপিং করার ফলে কি হয়েছে জিনিসটা দেখো, সিলিকন 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 ক্লাসে ফিট রয়েছে, সিলিকন সিলিকন ফিট রয়েছে, এরকম ফিট রয়েছে। এখন ফসফরাসের যে কাহিনীটা হচ্ছে 5টা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন বেশি না, একটা ইলেকট্রন তো বেশি। আচ্ছা, এখন ও যখন সরে যাবে, দেখো ও যখন সরে যাবে তখন কি হবে, এখানে কি হবে, আচ্ছা এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার এই একটা ইলেকট্রন তো বসার জায়গা নেই, এই একটা ইলেকট্রন বসার জায়গা নেই, তখন ও কী করবে জানো, তখন যে কাজটা করবে ও হচ্ছে এই এদিকে এদিকে করে এরকম করে এগুলির মধ্যে দিয়ে ঘুরে বেড়াবে। অ্যান্ড এই যে ঘুরে বেড়ানো এক্সট্রা ইলেকট্রন, দেখো এই যে এখানেই লিখি এক্সট্রা 1 ইলেকট্রন ঘুরে বেড়ায়, মানে কি এটাই অ্যাকচুয়ালি আমার ফ্রি ইলেকট্রন না। অ্যান্ড এই ফ্রি ইলেকট্রন থাকলে কি হয়, আমার মানে ইলেকট্রিসিটি পাস হইতে পারে না। তার মানে দেখো আমার সার্টেন অ্যামাউন্টের একটা কি ডোপিংয়ের মাধ্যমে আমি এখানে ইলেকট্রিসিটি কিন্তু পাস করায় ফেলতে পারতেছি। তাইলে এই টাইপটাকে কি টাইপ বলে জানো, এই টাইপটাকে বলা হচ্ছে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। আচ্ছা, এখন আসো এখানে আমরা সিলিকন নিলাম, এখানে আবারও সিলিকন ধরে নিছি, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পরে তুমি এখানে কি করতেছো, ডোপিং করতেছো, এটাও লিখে দাও, তো এটা তুমি ডোপিং করতেছো। ডোপিং উইথ, এবার কার সাথে ডোপিং করবে, এবার ধরো বোরনের সাথে ডোপিং করতেছো, ওকে, উইথটা নিচে দিলেই ভালো দেখা যাবে। আচ্ছা, তো এখানে তুমি বোরনটা বসায় দাও, এই কালি দিয়ে বসাই, বোরন বসাইছো। এখন বোরনের ইলেকট্রন কয়টা, 1টা 2টা 3টা, আর একটা জায়গা আমার গ্যাপ রয়েছে, হোল ফাঁকা, ঠিক আছে, এই জায়গাটা ফাঁকা, মানে আগে তো একটা ইলেকট্রন বেশি ছিল সেজন্য তার ফাঁকা দেখানো লাগে নাই, এখানে আমি ফাঁকা দেখাচ্ছি। আচ্ছা, এখন কি হবে, এখন যে মজার ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দেখো এই ফাঁকা পূরণ করতে আমার এই একটা ইলেকট্রন ধরো ছুটে গেল, তো তখন আবার এইখানে ফাঁকা হইলে এখান থেকে একটা ইলেকট্রন ছুটে আসলো, তারপরে এইখানে একটা ফাঁকা হইলে কি হবে, ধরো এই পাশ থেকে এরকম একটা করে ছুটে আসলো, তো এরকম ছোটাছুটি লেগে যাবে, এই পুরা সেমিকন্ডাক্টর সিস্টেমের মধ্যে এরকম ছোটাছুটি ধরো লেগে গেছে। তো এরকম লাগালাগির কারণে কি হবে, আমার এরকম লাগালাগির কারণে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন মুভমেন্ট শুরু হয়ে যাবে। জিনিসটা কালো কালি দিয়ে লিখতে হবে। অ্যান্ড ফ্রি ইলেকট্রন মুভমেন্ট মানে কি, ইলেকট্রিসিটি পাস। আচ্ছা, তাইলে দেখো এখানে আমার কি হয়েছিল, এখানে আমার হোল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হচ্ছে পি টাইপ, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সট্রা ইলেকট্রন ফ্যাক্টর, এইখানে
হোল ফ্যাক্টর, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, আর ফাইনালি একটা নোট লিখে দিই, সেটা হচ্ছে এন টাইপে ডোপিং করা হয় কি দিয়ে? শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন যুক্ত এলিমেন্ট দিয়ে। আচ্ছা, আর এখানে কি আমার পি টাইপের ডোপিং করা হয় কি দিয়ে? শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন যুক্ত এলিমেন্ট দিয়ে। আচ্ছা, তাইলে এরকম যদি একটা বক্স করে ফেলি, ওকে, লাভলি। এই জিনিসটা আমরা তাহলে এরকম বুঝে বুঝে চলবো। সরি, এই জিনিসটা যদি একটু এই পাশে আনি তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আমরা দেখো বোর্ড এমসিকিউগুলো শেষ করে ফেলি। সেটা হচ্ছে আমার ট্রানজিস্টরের ক্ষেত্রে 3 প্রান্ত বিশিষ্ট ডিভাইস সুইচ হিসাবে কাজ করে, অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে। এটা কি হবে আমার বলো? ট্রানজিস্টরের ক্ষেত্রে এই জিনিসটা কি হবে? দেখো, ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমার এই দাঁড়াও আরেকবার কোশ্চেনটা পড়ি। 3 প্রান্ত বিশিষ্ট ডিভাইস, এটা কি ট্রু? সুইচ হিসাবে কাজ করে, এটাও ট্রু। অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে, এটাও ট্রু। ট্রানজিস্টরগুলো কিন্তু মানে রিডিং দিয়ে যায়, তাহলে 1 2 3, ঠিক আছে? বিটা কণা আসলে কি? বিটা কণা আসলে একটা ইলেকট্রন, এটা মুখস্থ, এটা মেমোরি বেসড। আচ্ছা, তারপরে নিচের কোনটি রেকটিফায়ারের মতো কাজ করে? দেখো, রেকটিফায়ারের মতো কোনটা কাজ করে? কোনটি রেকটিফায়ারের কাজ কোনটা? সেটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহকে একমুখী করা। এটাও কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এটাও বুঝে বুঝে আগাইতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভাইয়া। তোমাদেরকে একটা কাজ দেই, সেটা হচ্ছে HW। এইগুলা কিন্তু বোর্ডে অনেক আসে, ঠিক আছে? বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। ওকে, তাইলে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লেকচারটা যে দেখছো, এই কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এগুলো একটু ভালো মতো বুঝবা। দেন হচ্ছে এখানে এসি প্রবাহ ডিসি প্রবাহ এগুলো দেখানো হয়েছে, আর আশা করি সবার ভালো লাগছে। আমি সামনে আরও একটা চ্যাপ্টার আমার আছে, ওই চ্যাপ্টারটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।